নমস্কার, আমি আবরণ। স্টোরি উইথ আবরণে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি আমার চ্যানেলে তোমাদের পাঠানো বাস্তব ভৌতিক, আধিভৌতিক, তন্ত্র মন্ত্র ও রহস্যময় ঘটনা তুলে ধরি আমার ভাষ্য পাঠের মাধ্যমে। তোমাদের মনোরঞ্জনের উদ্দেশ্য নিয়েই এই গল্প কাহিনী পাঠ করাই আমার লক্ষ্য। কোনো কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে প্রচার করা আমার উদ্দেশ্য নয়। ঘটনার সত্যতা যাচাই করা হয়নি, সুতরাং তোমরা নিজ দায়িত্বে শুনবে। নমস্কার আবরণ। তোমার থেকে বয়সে আমি যথেষ্ট বড়, তাই আমার এই ঘটনাটি একটু পড়ে শুনিও, আমার ভালো লাগবে। জীবনে যে কটা দিন বেঁচে আছি, এই ঘটনাটা যদি কিছু মানুষকে শুনিয়ে যেতে পারি, হয়তো কারোর উপকার হলেও হতে পারে। এটা এমন একটা ইমেল থেকে এসেছে যেখানে কোনো নাম নেই। ঘটনা ভীষণ অন্যরকম, তাই নাম ঠিকানা ছাড়াই গল্পটাকে আমি অ্যাপ্রুভ করে দিলাম। ব্যক্তিটির পাঠানো ঘটনায় আমি কাল্পনিক নাম জুড়ে দিলাম। 1970 সালে আমি ইন্ডিয়াতে আসি বাংলাদেশ থেকে। যে জায়গায় আমরা এসে উঠেছিলাম সেই জায়গায় আরও বহু উদ্বাস্তু একসঙ্গেই থাকতাম। আমাদের পাশের পাড়ায় ছিল এদেশের ঘটি বাঙালিরা। তারা কোনোদিনও আমাদের আপন করে নিতে পারেনি। দুটো প্রজন্ম চলে গেছে, কিন্তু আজও সেই একই অবস্থা। 1987 সালে আমার ছেলে ও ঘটি পাড়ার একটি মেয়ে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয় এবং পরিবারের অমত থাকা সত্ত্বেও তারা স্বেচ্ছায় পালিয়ে বিয়ে করে। অগত্যা আমরা রাজি হই। আমাদের তরফ থেকে সমস্যা না থাকলেও কনে বাড়ির পক্ষ থেকে বিষয়টা একেবারেই গ্রহণযোগ্য ছিল না। এরপর যথারীতি বেশ কয়েক বছর কেটে যায়। আমার একটা ফুটফুটে নাতি হয়, কিন্তু আচমকাই একদিন আমার পুত্রবধূর অকাল প্রয়াণ হয়। এই মৃত্যু বিষয়টা স্বাভাবিক হলেও মেয়ের বাড়ির পক্ষ থেকে অভিযোগ তোলা হয় তাদের মেয়ের এই আকস্মিক মৃত্যুর জন্য আমরা দায়ী। আমাদের পরিবারে প্রায় 14 জন সদস্য ছিল, কিন্তু বাড়িতে লোক সংখ্যা ছিল প্রায় 20 জনার কাছাকাছি। কিছু আত্মীয় ও কুটুম্ব আমাদের এখানেই থাকতেন। আমার ছিল একটি বড় ব্যবসা, যার দরুন আর্থিক পরিস্থিতি সচ্ছল থাকায় কুটুম্ব লোকের আনাগোনা আমার বাড়িতে সবসময় থাকত। বৌমার মৃত্যুর কয়েক মাস বাদে হঠাৎ আমার ব্যবসায় ভাটা পড়ল। আমাদের একটি ভাটি ছিল, সেখানে অজানা কারণে আগুন লাগলো। এদিকে লোকসানের শোক সামলে উঠতেই আমার মেজ ও ছোট ছেলে পরপর অপঘাতে মৃত্যু হলো। এক বছরে এই 3টে ঘটনা আকস্মিকভাবে হলো, কিন্তু এখানেই কিছু থেমে থাকিনি। আমার স্ত্রী পুত্র শোকে চলে গেল। আমার বাড়ির একজন পরিচারক আমার বাড়ির পেছনেই জামরুল গাছে গলায় দড়ি দিল, কোনো কারণ জানা নেই। এখানেই যদি ক্ষান্ত হতো তাহলেও হয়তো মনটাকে বোঝাতে পারতাম, কিন্তু তাতেও রাশ টানা হয়নি। আমার ভাইয়ের স্ত্রী হঠাৎ গায়ে আগুন দিল, যেটা পুরোপুরি কাকতালীয়, শুধুমাত্র ভাইয়ের সাথে কথা কাটাকাটির জন্য। যেখানে 25 বছর ধরে ওরা ঝগড়া হোক বা বিবাদ, তারপরেও একসাথে দিব্যি সংসার করে চলছিল, সেদিন একটা সামান্য কথায় এই রকম করবে ভাবতে পারি না। তারপরেই আমার বাড়িতেই কুটুম্বরা একে একে বাড়ি ছেড়ে দিচ্ছিল এই বলা বলি করে যে আমার বাড়িতে দোষ লেগেছে। আমি ঠাকুর দেবতা বিশ্বাস করি, তাই এই কথাগুলো শুনে আমারও মনে হচ্ছিল কিছু তো একটা নেপথ্যে চলছে, যা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আমি আমার বন্ধুর সাথে একজন মানুষের কাছে গেলাম। তিনি কোনো তান্ত্রিক নন, তবে আধ্যাত্মিক একজন মানুষ। আমাকে দেখেই তিনি নির্বিকারভাবে বলে দিলেন আমার বাড়িতে মৃত্যুবাণ পোতা হয়েছে। বাড়ির সকলেই এক এক করে মারা যাবে। আমি
খুব ভয় পেয়ে যাই কথাটা শুনে, কারণ আমার নিজেরই মনে হচ্ছিল এমন কিছু হয়েছে। আমি চুপ করে দাঁড়িয়ে তার সব কথা শুনলাম। তিনি প্রতিকারের জন্য আমাকে নলহাটি পাঠালেন একজন সাধকের কাছে। তার নামটা এখানে প্রকাশ করছি না, কারণ তিনি ইহজগতে আর নেই। আমি সরাসরি নলহাটি গিয়ে ওনার পায়ে পড়লাম। তিনি সব শুনলেন বটে, কিন্তু প্রতিকার করতে চাইলেন না। অনেক জোড়াজুড়িতে শুধু এইটুকু বললেন, মারণ বাণের বিপরীতে আরেকটি মারণ বাণ মারতে হয়, এতে ক্ষতি হয় সাধকেরও, এবং তার সাথে যে এই তন্ত্রক্রিয়া করে তারও। আর যদি এই বাণ কেউ উদ্ধার করতে পারে তাহলে সাময়িক নিষ্কৃতি পাওয়া যায়, না হলে পাল্টা মারণ বাণে দুপক্ষেই ক্ষতি চলে, যতক্ষণ না এক পক্ষ সারেন্ডার করছে। ভদ্রলোক মহাশয় কোনোভাবে রাজি হচ্ছিলেন না বলা ভুল, কিন্তু তিনি যেন কিছু একটা বিষয়ে আমার কাছ থেকে অপেক্ষা করছিলেন শোনার। আমি বোধ জ্ঞান হারিয়ে সেই মহাশয়কে অনেক টাকার অফার করলাম। প্রথমে তিনি রাজি না হলেও অনেক টাকার অঙ্কে একসময় রাজি হলেন, এবং কারণটা এটা জানালেন যে ইহজগতে তার কাজ সমাপ্ত হয়েছে, কিন্তু তিনি সেই অর্থ তার নিজের সন্তানের জন্য রেখে যেতে চাইছিলেন। তার কথা মতো আমি নির্দিষ্ট দিনে এই প্রত্যুত্তর মারণ বাণের পদ্ধতি ক্রিয়া যথাসময়ে সম্পূর্ণ করলাম। এরপর টানা 2 মাস আমাদের বাড়িতে সব কিছু ঠিক চলছিল। এরই মধ্যে আমি হোম, যজ্ঞ, পূজা ইত্যাদি সব কিছুই বাড়িতে করালাম, কিন্তু 2 মাসের মাথায় আমার ভাইয়ের ছেলে রেলে কাটা পড়ল। এর ঠিক পরের দিন আমার বৌমার নিজের ভাই লরির চাকায় পিষ্ট হয়ে মারা গেল। তারপর 1 মাসের মধ্যে ছেলের শ্বশুর বাড়িতে 3 জন সদস্য এক এক করে চলে গেল। আমার বুঝতে বাকি রইল না কেন আমার নাতিকে ওরা এই বাড়ি থেকে নিয়ে চলে গেছিল সেদিন, এবং যাওয়ার সময় আমার ছেলেকে এবং আমাকে শাসিয়ে গেছিল যে আমাদের দেখে নেবে। সেদিনই জলের মতো পরিষ্কার হয়ে গেছিল সব। এরপর 2 বছর কেটে গেল, দুপক্ষেই আর কোনো ক্ষতি হয়নি। আমার ছেলে ও আমি সে যাত্রায় হয়তো বেঁচে গেছিলাম, কিন্তু তার বছর খানিকের মধ্যেই ওরা আমার ছেলেকেও কেড়ে নিয়েছিল। আজ আমার বয়স 80, হাঁটতে চলতে সেই রকমভাবে পারি না। এই মুহূর্তে আমি আমার বোনপোয়ের বাড়িতে আছি। আমার দেখাশোনা ওরাই করে। ভূত প্রেত আছে কিনা জানি না। ইউটিউবে আজকাল অনেক ভূতের কাহিনী, সত্য ঘটনা ইত্যাদি ইত্যাদি শুনি, এবং তারই সাথে এটা আমার কথা। এই সকল তন্ত্র ক্রিয়াকর্ম যে সত্যি হয় এবং সেটা যে শুধুই বিনাশ ডেকে আনে, তার জলজ্যান্ত সাক্ষী আমার প্রতিটি নিঃশ্বাস। আজ যখন মনকে শান্ত করতে প্রতিদিন গীতা পাঠ করি, নিজের মনকে বুঝ দিই, আমারই কর্মের ফল আমি এই জন্মে পেয়েছি। কিন্তু আমার বংশের প্রদীপ সেই নাতিটা কি দোষ করেছিল যে এই বিষ বৃক্ষের তলে এসে ফুটফুটে বাচ্চাটাকেও চলে যেতে হলো? বৌমার বংশে বাতি দেয়ার আর কেউ নেই বর্তমানে। সোনায় মোড়া সেই 51বর্তী ঘটি পরিবার আজ শ্মশান। আমার সংসারও ছারখার। যদিও আমার বংশ আমার ভাইয়ের নাতি নাতনির মধ্য দিয়েই চলছে, আর আমি এদিকে দিন গুনছি। ভালো থেকো। আমি এই ঘটনা গল্পের আকারে পড়লাম। তন্ত্র, মন্ত্র, কুসংস্কার, অন্ধবিশ্বাস বিশ্বাস করা না করা তোমাদের ওপর। আমি জানি না তোমরা কতজন এই গল্পের সাথে সহমত পোষণ করবে, এবং তোমাদের কোনো গল্প থাকলে, কোনো সত্য ঘটনা থাকলে আমাকে পাঠাতে পারো আমার জিমেল আইডিতে।
story@aboron@gmail.com-এ। এইরকম আরও সত্য ঘটনা শুনতে আমাকে ফলো করে রেখো।